কাল রাতে প্রবল ঝড়ের পর আজ সকাল থেকে চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে। কালো হয়ে থাকা আকাশ শিবপুরের মানুষদের মধ্যে একটা অকারণ ভয় আর অস্বস্তির চাদর জড়িয়ে রেখেছে। যেন এই নিস্তব্ধতা আগাম কোনো ঝড়ের পূর্বাভাস। যেন ঝড় কাল থেমে গেলেও শেষ হয়ে যায়নি, অথচ এই ধরনের আশঙ্কার আপাত কোনো কারণ নেই। শিলিগুড়ির প্রান্তে এই ছোট্ট মফস্বলটি বেশ নিরিবিলি আর শান্ত। বিস্তীর্ণ জায়গা জুড়ে ফাঁকা জমিতে কয়েক ঘর নির্ঝঞ্ঝাট পরিবার বাস করে। আর আছে সাদা রঙের তিনতলা প্রাসাদের মতো মুখার্জি ম্যানশন। মুখার্জিদের তিন পুরুষের বিরাট ব্যবসা। তারা শহরের প্রভাবশালী পরিবার। আগে মুখার্জিরা দুই পুরুষ ধরে শহরের কেন্দ্রে থাকলেও বর্তমান কর্তা অবিনাশবাবুর আমলেই পুরো পরিবার শিবপুরে চলে আসে। অবিনাশ মুখার্জি যৌবনের মাঝামাঝি সময়ে শিবপুরে তার ঠাকুরদার বাবার এই বাড়িটার হাল ফিরিয়ে এইখানেই বসবাস করতে শুরু করেন। সেই মুখার্জি ম্যানশনও আজ বেশ থমথমে হয়ে আছে। মুখার্জি বাড়ির চাকরদের মধ্যে চুপচাপ একটা ফিসফাস শোনা যাচ্ছে। অকারণ অস্বাভাবিক তাড়াহুড়োই তারা নিজেদের মতো কাজ করে যাচ্ছে। এ বাড়ির কর্তা অবিনাশ মুখার্জির বয়স প্রায় 65-র কাছাকাছি। প্রৌঢ় হলেও তিনি বয়সকে তার শরীর ঢেকে ফেলতে দেননি। এখনও নিয়মিত শরীরচর্চা আর সাঁতার প্র্যাকটিস করেন। 2 বছর হতে চলল অবিনাশবাবুর স্ত্রী সুজাতা মারা গেছেন। অবিনাশবাবুর 4 ছেলে, 1 মেয়ে। ছোট ছেলে রঞ্জন ওর বাবার সব থেকে বাধ্য ছেলে। সে ইঞ্জিনিয়ার, কিন্তু বাবার ব্যবসার অর্ধেকটা সে দেখে। মেজ ছেলে রিন্দনের টাকা ওড়ানোতে যত মন, ব্যবসাতে তত মন নেই। সে যতবার তার বাবার ব্যবসার কাজ করতে ঢুকেছে ততবারই অনেক লস করেছিল বলে অবিনাশবাবু রিন্দনকে ব্যবসা থেকে দূরে রেখেছেন। সে এখন তার বন্ধুদের সঙ্গে নিত্য নতুন ব্যবসার পরিকল্পনা করে, আর তার বাবার কাছে সেই সব প্রস্তাব বাতিল হতে থাকে। অবিনাশবাবুর সেজ ছেলে অনিন্দ, সে ডাক্তার, কলকাতায় থাকে। ছোটবেলা থেকেই ওর মায়ের ইচ্ছাতে সে বোর্ডিংয়ে পড়াশোনা করেছে। এখনও সে এই বাড়িতে আসে খুব কম। অবিনাশবাবুর ছোট ছেলে অলিন্দ 4 বছর হলো কলেজ থেকে বেরিয়েছে। তার আগেই অবশ্য সে পড়াশোনায় জলঞ্জলে দিয়েছিল। এখন এদিক ওদিক নাটক করে বেড়ায়। অভিনেতা হওয়ার দিকে তার খুব ঝোঁক। আর অবিনাশবাবুর একমাত্র মেয়ে অলিভিয়া বাবার ব্যবসা নিয়ে খুব মনোযোগী। শহরে বাবার 2টো হোটেল সেই দেখাশোনা করে। এককালের জাঁদরেল ব্যবসায়ী অবিনাশবাবু কিছুদিন হলো তার বড় ছেলে আর মেয়ের হাতে ব্যবসার দায়িত্ব ছেড়ে দিয়ে অবসর নিয়েছেন। অবিনাশবাবু তার ঠাকুরদার রিয়েল এস্টেটের ব্যবসাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছিলেন, তার মধ্যে মেয়েকে এবং বড় ছেলেকে যোগ্য উত্তরসূরি হিসাবে পেয়ে তিনি বেশ নিশ্চিন্ত। তিনি নিশ্চিন্ত এই ভেবে যে এতদিনের রক্ত জল করা পরিশ্রমের ব্যবসা অন্তত ভেসে যাবে না। অবিনাশবাবুর শরীরটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। তার মধ্যে গত 2 দিন ধরে এই বাড়িতে 2টো ঘটনা ঘটেছে। মুখার্জি বাড়িতে ঢুকেই উত্তর দিকে একটা দুর্গা মন্দির আছে। সেখানে পুজোর সময় দুর্গাপুজো হয়। তার ঠিক ওপরে দোতলায় পাশাপাশি অবিনাশবাবুর অফিস ঘর এবং শোবার ঘর। অফিস ঘরটির লাগোয়া রাস্তার দিকটায় একটা বড় ঝুল বারান্দা আছে। সেই বারান্দার একদিকের পুরো দেওয়াল জুড়ে কাঁচের অ্যাকোয়ারিয়াম ছিল। তাতে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন আকৃতির অনেক রকমের মাছ রাখা থাকত। অবিনাশবাবুর খুব শখের জিনিস। বড় স্বাদ করে এদিকের দেওয়ালটাকে তিনি বানিয়েছিলেন। অবিনাশবাবুর আরেকটি শখ হল পাখি পোষা। ছাদে উঠতেই ছাদের ঘরটির পাশে পার্টিশন করে একদিকের দেওয়াল জুড়ে বিভিন্ন রকমের খাঁচায় তিনি প্রায় 18 রকমের পাখি পুষতেন। তার সঙ্গে দেওয়ালের আরেক দিকে অনেকগুলো পায়রার খোপ ছিল। বাড়িতে এত চাকর থাকা সত্ত্বেও নিজের এই সমস্ত শখের পেছনে সমস্ত কাজকর্ম অবিনাশবাবু নিজেই করতেন। মাছ এবং পাখিগুলোর দেখাশোনা, খেতে দেওয়া, যত্ন সবটাই তিনি নিজের হাতে করতেন। আর তাকে সাহায্য করত তার খাস চাকর নন্দন। নিচে মাছের ঘরটি যেমন সুন্দর ঘেরাও করা, তেমনি ওপরে ছাদের দরজাটিও লোহার। এই 2টো ঘরই খুব ওয়েল প্রোটেক্টেড। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু তবুও গত 2 দিনে 2টো অদ্ভুত ঘটনা ঘটে গেছে। পরশুদিনের আগের দিন ঝড় হবে হবে এমন একটা আবহাওয়া ছিল। সারাদিন সেদিন সূর্যের দেখা মেলেনি। রাতের দিকে তীব্র ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল। পরদিন অর্থাৎ পরশুদিন সকালে নন্দন অবিনাশবাবুর অফিস ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেছিল
বারান্দায় অ্যাকোয়ারিয়ামের কাঁচের দেওয়াল ভেঙে ছত্রাখান হয়ে পড়েছিল। জলে থই থই করছিল বারান্দা। তার মধ্যেই কয়েকটা মরা মাছ ভেসেছিল। বাকি মাছগুলো নেই। খবর পেয়েই অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছিল অবিনাশবাবু। প্রথমবার দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। পাশের ঘরটি ওনার শোবার ঘর, অথচ সারা রাত পাশের ঘরে শুয়ে থেকেও তিনি কোনো আওয়াজ শুনতে পাননি। আক্ষেপে ডুবে গিয়েছিলেন তিনি। সেদিন থেকেই আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। বর্ষায় এমন ঝড় শিবপুরের মানুষ কখনো দেখেনি। কাল এত ঝড় চলছিল যে ঘর থেকে বেরোনোই যাচ্ছিল না। সারাদিন শিবপুরের লোক চাষের কাজেও যেতে পারেনি। আর কাল রাতেই কেউ এ বাড়ির পাখির ঘরও লণ্ডভণ্ড করে গেছে। আজ সকালে রিন্দন অর্থাৎ অবিনাশবাবুর মেজ ছেলে ছাদে গিয়েছিল। সে দেখেছিল ছাদের ঘরের পাশে পাখির খাঁচাগুলো সব খোলা, তাতে একটাও পাখি নেই। তারপর থেকে এই বাড়ি থমথমে হয়ে আছে। চাকররাও কেউ অন্য দিনের মতো নিজেদের মধ্যে ঝগড়া করছে না। সকাল থেকে গ্রামের কিছু লোক এ বাড়িতে আসে বিভিন্ন কাজে। কেউ দুধ দিতে আসে, কেউ জমির কাজ করতে আসে। তারা এমন ঘটনা শুনে গ্রামে গিয়ে খবরটা ছড়াতেই একটা ফিসফাস শুরু হয়ে গিয়েছে। তাদের অন্যরকম আলোচনার মধ্যে একটা বিষয় প্রায় অনেকেই সহমত হয়েছেন, আর তা হল মুখার্জি সাহেবের পুজো বন্ধ করা ঠিক হয়নি। পুজো বন্ধ করার কারণেই নাকি এই সমস্ত অঘটন ঘটেছে। এগুলো সব পূর্বাভাস। এরপর গ্রামের সবারই নাকি নানা রকম ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি। আসলে মুখার্জি বাড়ির দুর্গাপুজোই এ তল্লাটের অর্থাৎ শিবপুরের একমাত্র পুজো। এই অঞ্চলে 12 পুজো হয় না, তাই গ্রামের মানুষ সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকে। পরপর 3 বছর এই বাড়িতে পুজো হয়নি। প্রথম বছর অবিনাশবাবুর মা মারা গেলেন, অনেক বয়স হয়েছিল। তার পরের বছরই অবিনাশবাবুর স্ত্রী মারা গেলেন হার্ট অ্যাটাকে। আর গত বছর তো পুজোর সময় রঞ্জনের গুরুতর অ্যাক্সিডেন্ট হলো। এখন তখন অবস্থা ছিল। অবিনাশবাবু বড় ছেলেকে সব থেকে বেশি ভালোবাসতেন। ছেলের চিন্তায় তিনি সেবার পুজো বন্ধ করে রাখলেন। বেশ কিছুদিন নার্সিংহোম বাড়ি চলছিল। দশমীর 4 দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল রঞ্জন। গ্রামের লোকেরা অনেকেই মনে করছে পরপর এত বছর ধরে পুজো বন্ধ থাকায় এই বাড়িতে সাপ লেগেছে। কিন্তু অবিনাশবাবু এসব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে জানেন এগুলো কোনো একজন মানুষের কাজ না। ঝড় কোনোদিন বন্ধ ঘরের ভেতর ঢুকে লণ্ডভণ্ড করতে পারে না। তার ছেলেরাও তাই মনে করে। অবিনাশবাবুর রাগ তীব্র হয়ে উঠেছিল, কারণ অবলা প্রাণীদের ওপর এই অত্যাচার তিনি মেনে নিতে পারছিলেন না। যতবার কাঁচের টুকরোগুলোর ওপর মরে যাওয়া মাছগুলোর ছবি চোখে ভেসে উঠছিল, ততবারই একটা অক্ষম রাগ শরীরে জমা হচ্ছিল অবিনাশবাবুর। আজকে সকাল থেকে অবিনাশবাবুর শরীর আরও বেশি খারাপ হওয়াতে রুদ্রাণীকে ডাকা হয়েছিল। এবাড়ির দীর্ঘদিনের পারিবারিক ডাক্তার গৌরববাবুর মেয়ে রুদ্রাণী। সেও একজন ডাক্তার। আগে গৌরববাবুই অবিনাশবাবুর চিকিৎসা করতেন, এখন রুদ্রাণী করে। আর আরেকটা পরিচয়, সে অবিনাশবাবুর সেজ ছেলে অনিন্দর ছোটবেলার বন্ধু। রুদ্রাণী বাড়িতে ঢুকেই থমথমে মুখার্জি বাড়িতে হইচই শুরু করে দিয়েছে। অবিনাশবাবুকে দেখেই রুদ্রাণী প্রশ্ন করল, কি সব অদ্ভুত গুজবে সবার মন পড়ে আছে? হ্যাঁ, চাকরদের কাজে মন নেই, আপনি চুপ করে আছেন, কাউকে ধমক দিতে পারছেন না। তারপর নিজেই নন্দনকে ডেকে প্রবল ঝাড়ল সে। সকালে এত সব কিছুর চাপে নন্দন অবিনাশবাবুকে একটা ওষুধ খাওয়াতে ভুলে গিয়েছিল। অনেকক্ষণ বসে থেকে ডায়েট চার্টের সবটা নন্দনকে ভালো করে বুঝিয়ে বিকেলে মুখার্জি বাড়ি থেকে বেরোলো রুদ্রাণী। সে বেরিয়ে যেতেই অবিনাশবাবু বিছানায় শুয়ে চোখ বুজে ভাবতে লাগলেন। তিনি কত আশা করেছিলেন রুদ্রাণী এই বাড়ির বউ হয়ে আসবে, অনিন্দর সাথে ওর বিয়ে দেবেন। কিন্তু যা ভেবেছিলেন তা হয়নি। অনিন্দ যে এমন একটা কাজ করে বসবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। অবশ্য অনিন্দকে তিনি কতটুকুই বা চিনতেন। তিনি ভাবছিলেন তার স্ত্রীর খুব প্রিয় সন্তান ছিল অনিন্দ। অনিন্দর সাথে অবিনাশবাবুর যোগাযোগ বা দেখা হতো বছরে 2-1 বার, তাও অনিন্দ বাড়ি এলে। অনিন্দর পড়াশুনো ছাড়াও সবটুকুর খেয়াল রাখতেন সুজাতা। তবে অবিনাশবাবু অনিন্দর জন্য গর্ববোধ করেন। তার স্ত্রীর প্রতিও তিনি কৃতজ্ঞ। এই ছেলে তার মেজ অথবা ছোট ছেলের মতো হয়নি। এইসব কিছু ভাবতে ভাবতেই একটু ঝিমিয়ে পড়ছিলেন তিনি। তখনই একতলা থেকে চিৎকার চেঁচামেচি কানে এলো অবিনাশবাবুর। হঠাৎ করে বিছানা ছেড়ে উঠতে গিয়েও উঠতে পারলেন না।
শরীরটা বেশ দুর্বল। তিনি ভাবলেন আবার কি নিয়ে লাগলো কে জানে। এই ভেবে তিনি নন্দনকে ডাকতে শুরু করলেন।